নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি 4টে 4 দিক। প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। কামারহাটিতে শুট আউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কর্মী। ফের কামারহাটিতে শুট আউট, কামারহাটিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ কাল্লুকে ভর্তি করা হলো কামারহাটি বেসরকারি হাসপাতালে। এর আগেও আমরা একাধিকবার কামারহাটি, জগদ্দল, টিটাগড়, ভাটপাড়া এই সমস্ত এলাকায় আমরা দেখেছি যেভাবে শুট আউটের ঘটনা ঘটছে এবং গুলি চলার ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠছে এই সংলগ্ন এলাকায়। এবার আবারও তৃণমূল কর্মীকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি। কামারহাটিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। শাসক দলের কর্মীকে আবারও লক্ষ্য করে গুলি। এর আগেও যেভাবে দেখেছি জগদ্দলে যে শুট আউটের ঘটনা ঘটে এবং তারপরে গ্রেফতারও করা হয়েছে একজনকে। যদিও এই ঘটনা নিয়েও সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। আবারও কামারহাটিতে শুট আউট, কামারহাটিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ কাল্লুকে ভর্তি করা হলো কামারহাটি বেসরকারি হাসপাতালে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি জানতে পারছো পুলিশ সূত্রে? কারণ যেভাবে একের পর এক শুট আউটের ঘটনা ঘটছে তাতে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে 31শে ডিসেম্বর থেকে, যেটা সূত্রের খবর আমাদের কাছে উঠে আসছে, যে 31শে ডিসেম্বর থেকে তৃণমূল কংগ্রেসের দুই দলের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু কামারহাটি থানায় কিন্তু এফআইআরও দায়ের করা হয়েছিল, এমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং তার পরিপ্রেক্ষিতে সেই রোষের আগুন আজকে গিয়ে দাবানলে পরিণত হলো এবং যার পরিপ্রেক্ষিতে যে শামসেদ আলী ওরফে কাল্লু নামে যে তৃণমূল কংগ্রেস কর্মী, সেই কর্মীকে প্রকাশ্য দিবালোকে 3 রাউন্ড কিন্তু গুলি চালালো, যার হাতে এবং 2 থায়ে কিন্তু গুলি লেগেছে। এবং দুষ্কৃতীরা প্রথমে তার পেছনে যে অবস্থানে তিনি দাঁড়িয়েছিলেন ষষ্ঠীতলা মোড়ে, তার ঠিক পেছন দিকে দুটো বাইকে আনুমানিক 5 থেকে 6 জন দুষ্কৃতী আসে এবং দুষ্কৃতী এসে কিন্তু তাকে লক্ষ্য করে কিন্তু গুলি চালায় এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসিন্দা এবং পরিবারের তৎপরতায় সাগর দত্ত হাসপাতালে এবং তার পরিপ্রেক্ষিতে অবস্থার অবনতি দেখে তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। অর্থাৎ আমরা প্রাথমিকভাবে অনুমান করে নিতেই পারি যে একটা গোষ্ঠী কোন্দল ছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সেরা দাবানলে এবং ভয়াবহতার আকার ধারণ করলো, এমনটা কিন্তু উঠে আসছে। তবে ওই যে কর্মী ছিল কাল্লু, তার কিন্তু রেকর্ড খুব একটা ভালো নয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু ওই অঞ্চলে যারা রয়েছে তারা কিন্তু সেই বিষয়ে কোনো মুখ খুলতে চাইছেন না এবং ওই অঞ্চলে যে দোকানপাট রয়েছে এতটাই ভীত হয়ে গিয়েছে যে ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে প্রকাশ্য দিবালোকে গুলি, এতটাই ভয়ভীত হয়ে গিয়েছে, তার পরিপ্রেক্ষিতে সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ওই কামারহাটি ষষ্ঠীতলা অঞ্চল। ইন্দ্রাণী, জয়ন্ত, তুমি বলছো তার পরিচিতি খুব একটা ভালো ছিল না, কেন এই ধরনের ঘটনা, এই ধরনের কথা কেন সামনে আসছে? দেখো, তিনি একজন সন্ত্রাসবাদী এবং সমাজ বিরোধী হিসাবে কিন্তু ওই অঞ্চলে পরিচিত এবং প্রকাশ্যে মানুষ মুখ না খুললেও কিন্তু আমাদের কাছে স্থানীয় সূত্র মারফত কিন্তু এমনটাই জানা যাচ্ছে এবং তার রেকর্ড কিন্তু ওই অঞ্চলে খুব একটা ভালো নয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। সেক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে এই ঘটনায়? দেখো দেখো প্রথমেই তোমাকে আমি বললাম যে এই যে ঘটনাটা ঘটলো, এখানে এতটাই আতঙ্কিত এবং উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কেন, ওই অঞ্চলে যারা রয়েছে তারাও পর্যন্ত মুখ খুলতে চাইছেন না। স্থানীয় তৃণমূল নেতৃত্ব, মদন মিত্র বিধায়ক, কামারহাটির যিনি বিধায়ক, তার উপরেই আস্থা রাখছেন যে তিনি কি বলেন, তিনি কি নিদান দেন দলের জন্য, সেই বিষয়ের দিকে কিন্তু আস্থা রাখছেন এবং পুলিশ যে প্রশাসন রয়েছে কোনো বয়ান আসেনি, চিহ্ন থাকছে। জয়ন্ত, স্থানীয় নেতৃত্বের কোনো বয়ান আসেনি এ নিয়ে এখনো পর্যন্ত? এখনো দেখো স্থানীয় নেতৃত্বের তরফ থেকে কিন্তু সেই অর্থে আমাদের কাছে কোনো বয়ান আসেনি।
সেটা দিয়ে কিন্তু আমরা হতাশ হয়েছি যে কেন স্থানীয় নেতৃত্বরা বিষয়ে হস্তক্ষেপ করলেন না। তার মানে আমরা কি প্রাথমিকভাবে ধরে নিতেই পারি যে তৃণমূল কংগ্রেসের যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে এই ধরনের ঘটনা ঘটলো, এবং স্থানীয় নেতৃত্ব যেটা দাবি করেছেন তারা বিধায়ক মদন মিত্রের উপর আস্থা রাখছেন। একেবারে ধন্যবাদ জয়ন্ত, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। এবং যে ঘটনার দিকে নজর রেখেছি, কামারহাটিতে তৃণমূল কর্মী তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সে তৃণমূল কর্মী। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, গতকাল তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে জোকা ইএসআইতে। গতকাল রাতে নমুনা সংগ্রহ করা হয়। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই দ্বারস্থ হন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। আমরা জানি যে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে গ্রেফতার করা হয় এবং তারপরে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং একাধিকবার তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার জন্য এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। গতকাল রাতে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে এবং সেখানে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয়। আমি বিষয়ে বিস্তারিত কথা বলবো যে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হয় গতকাল রাতে জোকা ইএসআইতে এবং সেখানে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয়। বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে নিউজরুমে রয়েছেন আমার প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা জানি যে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়ে ইডি এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেয়। গতকাল রাতে তাকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতাল এবং সেখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। কি জানা যাচ্ছে বিষয়? একদমই ইন্দ্রাণী, দেখো আমরা প্রথম থেকেই জানি যে এই কালীঘাটের কাকু যাকে নিয়ে যার ভয়েস স্যাম্পল করানোর জন্য নেওয়ার জন্য রীতিমতো তৎপর ছিল এবং দীর্ঘ টালবাহানা চলেছে। কারণ প্রথমেই যেটা দেখা গিয়েছিল যে এই কালীঘাটের কাকুর বাড়িতে রেড হয় এবং তারপরে তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরই যেটা দেখা যায় যে এই কালীঘাটের কাকু তারপরে তাকে জেল কাস্টাডিতে পাঠানো হয় এবং তারপরেই যে তদন্ত করতে গিয়ে একটি অডিও যেটা এই কালীঘাটের কাকুর ভয়েস রয়েছে বলে তদন্তকারী আধিকারিকরা মনে করেছেন এবং সেই কারণের জন্য যে অডিও রয়েছে তদন্তকারী আধিকারিকদের কাছে সেই অডিও এই কালীঘাটের কাকুরই বলে মনে করা হয়েছে এবং সেই কারণের জন্য তার অডিও স্যাম্পল নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল তদন্ত স্বার্থে এবং সেই কারণের জন্য এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য বারংবার ইন্দ্রাণী আমরা দেখেছি যে কোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং প্রথম দফায় যেটা দেখা গিয়েছিল যে কোর্ট সেই আবেদন মঞ্জুর করে দিয়েছে এবং মঞ্জুর করার পরে তারা একগুচ্ছ কিন্তু তার নির্দেশিকা দিয়েছিল যে এই জোকা ইএসআইকে বোর্ড গঠন করতে হবে। সেই বোর্ড অফ ডক্টরস তারা চেক করবে, যদি তিনি ফিট থাকেন বলে তারা বলেন তারপরেই তার ভয়েস স্যাম্পল নেওয়া হবে, সেটা সমস্তটাই জোকা ইএসআইতে হবে এমনটা কিন্তু বলা হয়েছিল। এবং তারপরে যেটা দেখা গেল যে পুরো সরঞ্জাম নিয়ে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসএসকেএম এ পৌঁছায় জোকা ইএসআইতে তাকে নিয়ে যাওয়ার জন্য, সেই সময় দেখা যায় যে এসএসকেএম এর তরফ থেকে বলা হয় যে তিনি অত্যন্ত অসুস্থ, তিনি এই মুহূর্তে কার্ডিওলজি এমার্জেন্সিতে রয়েছে এবং আইসিইউতে রয়েছে, সে কারণের জন্য তাকে কোনোভাবেই রিলিজ করা সম্ভব নয় এসএসকেএম থেকে। এবং তারপরেই যেটা দেখা যায় যে ইডি রীতিমতো নিরাশ হয়ে ফিরে আসে সেখান থেকে এবং গতকালকে যে ইন ক্যামেরা হিয়ারিং হয়েছে যেখানে কিনা একদম ক্লোজ ডোর যে হিয়ারিং, সেই হিয়ারিং এর পরেই রীতিমতো তৎপর হয়ে সেখানে সিআইএসএফ ফোর্স নিয়ে পৌঁছে যায় ইডি কর্তারা এবং সেখানে যেটা দেখা যায় প্রায় 9টা 8 নাগাদ বেরোয় এই জোকা ইএসআই এর জন্য রওনা দেয় এবং সেখানে 9টা 55 নাগাদ গিয়ে পৌঁছায়। তারপরে সেখানেও কিন্তু দীর্ঘ টালবাহানা, কারণ যখনই তাকে প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে প্রথমে তার শারীরিক যে চেক আপ হয় সেই চেক আপের পর তাকে ফিট ঘোষণা করে এবং তারপরেই যখন তাকে প্রশ্ন করা হয়, একাধিক যে প্রশ্নমালা সাজিয়েছিল সেই প্রশ্নগুলো সুজয় কৃষ্ণ ভদ্র তিনি উত্তর দিতে প্রথম দিকে চাইনি। প্রথমে যখন তার নাম জিজ্ঞাসা করা, বিরুদ্ধে একটা অসহযোগিতা করার একটা প্রসঙ্গ আসছিল।
একদমই অসহযোগিতা করার যেমন প্রসঙ্গ এসেছে, তেমন অন্যদিকে তাকে যে বলা হচ্ছিল, যেটা আমি গতকালকেও জানাচ্ছিলাম, যে 12 রকমভাবে তার যে গলার যে ভয়েস, সেই ভয়েস নেওয়া হবে। এবং সেই যখন একটা প্রশ্ন করা হচ্ছে এবং নানা রকম ভয়েসে যখন তাকে বলতে বলা হচ্ছে, তিনি কিন্তু কোনোভাবেই বলতে চাইছিল না, অঙ্গিভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিল যে তিনি এতবার ধরে এক কথা বলতে পারবেন না। তারপরেও কিন্তু যেটা দেখা যায় যে একদম 9:55 থেকে রাত 2:50 অবধি এই দীর্ঘ টালবাহানা চলে। তারপরে যেটা দেখা যায় অবশেষে সক্ষম হয় তার এই ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য। তারপর আবার ঠিক সেম পদ্ধতিতে সেই 5G অ্যাম্বুলেন্স, একদম লেটেস্ট টেকনোলজি যে অ্যাম্বুলেন্স, যেটা কিনা লাইভ সাপোর্ট দেওয়া ছিল, যাতে এই সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুর কোনো রকম যাতে অসুবিধা না হয়, তাকে সেই অ্যাম্বুলেন্সে করেই ফিরিয়ে আনা হয় অবশেষে এই কার্ডিওলজি এমার্জেন্সিতে। এবং একদম লেটেস্ট নিউজ তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে, সেই ভয়েস স্যাম্পল কিন্তু পাঠানো হবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে, সেটা পাঠানো হবে। এবং যে অডিও ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে রয়েছে, যেই অডিওর জন্য মরিয়া হয়ে সেই ভয়েস স্যাম্পল নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই ভয়েসের সঙ্গে এই ভয়েস স্যাম্পলকে মেলানো হবে। যদি সেটা মিলে যায় তাহলে কিন্তু ধরে নেওয়া হবে যে এই তদন্তে কিন্তু এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। এবং যদি সেই ভয়েস স্যাম্পল মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু তদন্তের মোড় আরো ঘুরতে পারে। এবং সেটা অন্যদিকে একদম যে রাঘব বোয়ালের কথা বারবার বলা হচ্ছে, সেই রাঘব বোয়াল অবধি পৌঁছাতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বলে এমনটাই এই ইডি সূত্রে খবর। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছিল যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অসুস্থ রয়েছেন, গতকালকের তার যে কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করা হয়, তারপরে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে যাদেরকে এতদিন অবধি ইডি গ্রেপ্তার করেছে, নট অনলি সুজয় কৃষ্ণ ভদ্র, যাদেরকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার আধিকারিকরা সমস্ত সময় সাবমিশনে গিয়ে একটা তকমা লাগিয়েছে, সেটা হচ্ছে প্রভাবশালী তকমা। এবং এই সুজয় কৃষ্ণ ভদ্র যখন রিপোর্ট দিয়েছিল এসএসকেএম যে তার ভয়েস স্যাম্পল কোনোভাবেই নেওয়া যাবে না কারণ তিনি অসুস্থ রয়েছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডি সেটা পাল্টা চ্যালেঞ্জ করেছিল যে তিনি যদি অসুস্থ থাকেন তাহলে সেটা কোনো সেন্ট্রালের যে হসপিটালগুলো রয়েছে তারা চেক আপ করে বলবেন। এবং যেটা দেখা গেল আলটিমেট গিয়ে, যে কালকে যখন জোকাই এসআই তাকে চেক আপ করলো, যেই বোর্ড অফ ডক্টরসে একজন কার্ডিওলজি, একজন নিউরোলজিস্ট এবং একজন ইএনটি স্পেশালিস্ট ডক্টর ছিল, তারা তিনজনের বোর্ড অফ ডক্টরস যখন চেক করা হয়, তাকে ফিট ঘোষণা করা হয় ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য। এক্ষেত্রে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু আরও একবার এই প্রভাবশালী তকমা লাগাতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য। এবং এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য ফিট রয়েছেন, সেটা যেমন গতকালকে বলা হয়েছে, কিন্তু এরপরে মানে তার শারীরিক অবস্থা কি রয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্টভাবে জানানো হয়নি বা সেটা জানা যায়নি। সেটা অবশ্যই কোর্টে হয়তো সেটা রিভিল করবে ইডির তরফ থেকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ রিয়া। আমার সঙ্গে নিউজ রুমে ছিল আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এবং অন্যদিকে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী, এবং সেখানে তিনি একটি নির্দেশনামার কথা বলেছেন। যদিও সেখান থেকে তারপরে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ফিরিয়ে দিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীকে এবং বলেছেন যে নির্দিষ্ট সময় নির্দেশনামা দেওয়া হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। যেখানে বলা হচ্ছে যে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যান আইনজীবী সুজয় কৃষ্ণ ভদ্র আইনজীবী, এবং সেখানে কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র আইনজীবী বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। এ বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যান সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী, সেখানে কি জানা যাচ্ছে, এরপর কি আপডেট উঠে আসছে? দেখো ইন্দ্রাণী, তোমায় জানিয়ে রাখি, আজ সকালে এজলাস শুরু হতেই সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী জিষ্ণু সাহা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এবং সেখানে দৃষ্টি আকর্ষণ করে জানান যে তার যে ক্লায়েন্ট অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে গতকাল বিচারপতি অমৃতা সিনহা তার বক্তব্য না শুনেই তার বিরুদ্ধে একটি রায় নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকার ওপরে অবিলম্বে স্থগিতাদেশ দেওয়া হোক এবং অবিলম্বে তার বক্তব্য না শুনে যাতে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহা যাতে কোনো রকম নির্দেশিকা পাশ করতে না পারেন, জারি করতে না পারেন, সে বিষয়ে ডিভিশন বেঞ্চ নির্দেশিকা জারি করুন।
এরপরেই বিচারপতি সৌমেন সেন পরিষ্কার জানান, যেহেতু গতকালের নির্দেশিকার প্রেক্ষিতে গতকাল রাতেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সেই নির্দেশিকাকে ফলো করে তাদের সেই নির্দেশিকাকে বাস্তবায়িত করেছে, ফলে এক্ষেত্রে আদালতের এমত অবস্থায় আর কিছু করার নেই। তার কারণ অবিলম্বে সেই নির্দেশিকাকে বাস্তবায়িত করে দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তাই বিচারপতি পরামর্শ দেন, তাই আইনজীবীকে পরিষ্কারভাবে পরামর্শ দিয়ে জানান যে তারা সিঙ্গেল বেঞ্চের কাছে আবেদন করুক সেই নির্দেশিকার কপির জন্য। এরপরেই তৎক্ষণাৎ ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হাজির হন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী এবং তাকে পরিষ্কারভাবে বিচারপতি সিনহা জানিয়ে দেন যে বেলা 1:10 নির্ধারিত সময় তার দৃষ্টি আকর্ষণ করতে হবে। বেলা 1:10 যখন এই মামলার শুনানি শুরু হয়, প্রথমেই বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী এবং তিনি জানান যে তাকে এই মামলায় সংযুক্ত করা হোক। বিচারপতি সিনহা তাকে পরিষ্কার জানিয়ে দেন যে এই মামলায় সংযুক্ত হতে গেলে তাকে আবেদন করতে হবে এবং এরপরেই সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর সওয়াল থাকে যে সুপারিশ যে আদালত যেন তার বক্তব্য না শুনে তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা বা নির্দেশিকা জারি না করেন। এ বিষয়ে কোনো কর্ণপাত বা কোনো মন্তব্য করেননি বিচারপতি অমৃতা সিনহা। যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি পরিষ্কারভাবে আদালতের কাছে জানান যে কোনো অভিযুক্তের এই ধরনের মামলায় আবেদন করা বা সংযুক্ত হবার অধিকার নেই। অপরদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের পক্ষ থেকে জানানো হয় যে আদালতের নির্দেশ মতো গতকালই তার ভয়েস স্যাম্পেল টেস্ট করা হয়েছে এবং পুনরায় তাকে এসএসকেএম হাসপাতালে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরের তরফ থেকে জানানো হয় যে তারা আদালতে একটি রিপোর্ট দিতে চান। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সূত্রে যে ভয়েস স্যাম্পেল যে কালেকশন করা হয়েছে তা কিন্তু পাঠানো হতে পারে এফএসএলে, অর্থাৎ সিএফএসএলে পাঠানো হতে পারে এবং সেখানে তার অরিজিনাল ভয়েসের সঙ্গে এই ভয়েস মিলিয়ে সিএফএসএলের রিপোর্টের পরই তদন্তকারী সংস্থা কিন্তু তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অর্থাৎ ফরেন্সিক ল্যাবরেটরিতে সেই টেস্টের পরই কিন্তু তার একটা রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের তদন্ত সংক্রান্ত বিষয়ে রিপোর্ট জমা পড়বে আগামী 10ই জানুয়ারি এই মামলার পুনরায় শুনানির দিন। ইন্দ্রাণী, ধন্যবাদ পীযূষ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। মামলার পরবর্তী শুনানি 10ই জানুয়ারি বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। ফিরছি আরো খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বলাগড়ের বিধায়ক বনাম তৃণমূল নেতৃত্বের একাংশের গোষ্ঠীকন্দল। জিরাট হাসপাতালে বলাগড়ের বিধায়কের কার্যালয় ভাঙচুরের ঘটনায় আরও তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক ঘনিষ্ঠের বাড়ি ভাঙচুর ও স্বামীকে মারধর, পাল্টা দেওয়ার হুমকি পোস্ট মনোরঞ্জন ব্যাপারী। বিধায়কের বিরুদ্ধে বলাগড় থানায় মানহানির অভিযোগ দায়ের রুনা খাতুনের। প্রত্যুত্তরে সমাজ মাধ্যমে ক্ষমা প্রার্থনা মনোরঞ্জন ব্যাপারী। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পাপ্পু সাঁতরা। পাপ্পু, এখনো পর্যন্ত কি জানতে পারছো? কারণ যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে সেক্ষেত্রে একদিকে যেরকম বিধায়ক অভিযোগ করছেন এবং তৃণমূল যুব নেত্রী তার বেশ কিছু অভিযোগ রয়েছে এবং পাল্টা আক্রমণ কিন্তু চলছে। একেবারেই ইন্দ্রাণী, দেখো গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে গোষ্ঠীদ্বন্দ্বের যে জেরবার তা কিন্তু তৃণমূলের যে শাসক দলে অর্থাৎ তৃণমূলের মধ্যে কিন্তু জোর কদমে পড়েছে এবং তা নিয়ে কিন্তু বেজায় চিন্তিত পড়েছে জেলা নেতৃত্ব। জানি গতকালই আমরা সম্প্রচারের কথা বলেছিলাম যে জেলা নেতৃত্বের ইতিমধ্যে এই ঘটনাটাকে মেটাবার জন্য কিন্তু মধ্যস্থতা করছিলেন, কিন্তু সেই মধ্যস্থতা কার্যত সফল কিন্তু হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু যে গতকালের যে ঘটনার পর কিন্তু পার্টি অফিস ভাঙচুর, পাল্টা অভিযোগ এবং যে 7 তারিখ মূলত 7 তারিখে যে মনোরঞ্জন ব্যাপারী লাইভ ফেসবুক লাইভ করার কথা ছিল সেই অফিসে কিন্তু ভাঙচুর হয়েছে, যাতে করে কিন্তু রাজনৈতিক মোড়ে কিন্তু এইটাকে কিন্তু বিজেপি কিন্তু ফায়দা লুটছে। এইটাকে বিজেপির কটাক্ষ যে এদের মধ্যে যে নিজের মানুষ সুরক্ষিত নয়, বিধায়ক নিজে সুরক্ষিত নয়, তাহলে মানুষ কী করে সুরক্ষিত থাকবে, তারই কিন্তু ইতিমধ্যে জল্পনা বিস্তৃত হয়েছে। ইতিমধ্যে কিন্তু মনোরঞ্জন ব্যাপারী জানিয়েছেন যে থানায় তিনি এখনও লিখিত অভিযোগ না জানালেও তিনি মৌখিকভাবে জানিয়েছেন। সব মিলিয়ে রাজ্যে কিন্তু উত্তাল হুগলি জেলা জুড়ে। সেক্ষেত্রে নেতৃত্ব বা কি বলছে, তৃণমূল নেতৃত্ব কি বক্তব্য এই বিষয়ে?
দেখো ইন্দ্রাণী, আমরা জেলা নেতৃত্বের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টা নিয়ে জেলা নেতৃত্ব তারা কিন্তু জানাচ্ছেন যে এই বিষয়টা তারা কথাবার্তা বলছেন, তবে প্রকাশ্যে কিন্তু ক্যামেরার সামনে কোনো রকম মন্তব্য তারা করতে চাচ্ছে না। তবে তৃণমূলের সূত্রে যে আমরা যে কথা বলে জেনেছি, তারা খুব তাড়াতাড়ি এই সমস্যার কিন্তু সমাধান করবেন এবং এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে কিন্তু ঊর্ধ্বতন জেলা যে নেতা তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছে বার্তা। তবে আগামী দিনে কি হয় সেটাই এখন দেখার। ধন্যবাদ পাপ্পু। কথা বললাম প্রতিনিধি পাপ্পু সাঁতরার সঙ্গে। আক্রমণ পাল্টা আক্রমণ এবং সরগরম বলাগড়ের রাজনীতি। ফিরছে আরো একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। চৌখাটে 24 গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বীরভূম। অনুপম ধ্রুব সাহা দ্বন্দ্বের পর এবার বোলপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন দলেরই ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি। বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। হালের পৌষ মেলা থেকে শুরু করে বিজয়া সম্মেলনে বিজেপির আলাদা দুটি স্টলে স্পষ্ট হয়েছিল দলীয় কোন্দল। বারবার দলের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন অনুপম হাজরা, যার জেরে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুপমকে। ছেঁটে দেওয়া হয়েছে তার কেন্দ্রীয় নিরাপত্তাও। ফের প্রকাশ্যে বোলপুরে বিজেপির কোন্দল। বোলপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনলেন দলেরই প্রাক্তন ওবিসি মোর্চার সভাপতি। একাধিক দুর্নীতির উদাহরণ তুলে এনে সন্ন্যাসী মণ্ডলের দুর্নীতির পর্দা ফাঁস করেছেন সোমনাথ ঘোষ। অভিযোগ ওনাকে সরাতে হবে, এটাই আমাদের অভিযোগ। যদি না সরায় তাহলে কিন্তু আমরা বিগত লোকসভা ভোটে জয়লাভ করতে পারবো না এই জেলা সভাপতি থাকা। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে ঘোষণা করে সন্ন্যাসীর পাল্টা দাবি দলের ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি আসলে তৃণমূলের লোক। ভোটের আগে বিজেপিকে অপদস্থ করতে এই ধরনের মিথ্যে অভিযোগ আনছেন তিনি। মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন সন্ন্যাসী। নিজের অ্যাকাউন্ট থেকে অন্যজনের নামে এইভাবে কোনো এখতিয়ার নাই। আমি ইমিডিয়েট ওই মহাপুরুষের নামে আমি কোর্টে আর কেস করব। উনি প্রমাণ দেবেন যে আমি এই যে উনি উল্টোপাল্টা বলছেন, একজন মানুষ হিসাবে অমানুষ এবং পশুর মতন আচরণ একজন স্বচ্ছ ব্যক্তিকে এইভাবে মিথ্যা অপপ্রচারের মধ্য দিয়ে কালিমালিপ্ত করা যায় না। পুজোর পর বিজয় সম্মেলনী নিয়ে সামনে এসেছিল বিজেপির নতুন পুরনো দ্বন্দ্ব। সেই সময় রামপুরহাটে দুটি বিজয় সম্মেলনীর আয়োজন হয়েছিল। একটিতে ছিলেন অনুপম ঘনিষ্ঠ পুরনোরা, অন্যদিকে রামপুরহাটে ধ্রুব সাহার অফিসে বিজয় সম্মেলনীতে যোগ দেন দলের নতুন কর্মীরা। হালে পৌষ মেলায় দুটি স্টল হয়েছিল বিজেপির, একটি জেলা বিজেপি স্টল, অন্যটি অনুপমের। একের পর এক দুর্নীতির অভিযোগে জেলায় একরকম একঘরেই হয়ে গেছেন অনুপম হাজরা। অনুপমের বিজেপি বিরোধিতায় বারবার প্রশ্ন উঠেছে, তিনি কি তবে তৃণমূলের সঙ্গে হাত মিলাচ্ছেন? যদিও তৃণমূল সংযোগ এড়িয়ে অনুপম দুর্নীতিমুক্ত বিজেপির হয়ে সওয়াল করেছেন প্রথম থেকেই। সেই দুর্নীতির প্রশ্নই ফের একবার মাথাচাড়া দিল জেলা বিজেপির অন্দরে। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যত 24 নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু বীরভূমে বিজেপির অন্তরে ফাটল দেখা দিচ্ছে। একদমই তাই। দেখো ইন্দ্রাণী, তুমি জানো যে 24-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই বলা যেতে পারে যে দেশ পরিচালনার ক্ষেত্রে কোন দল শাসকে থাকবে সেটি কিন্তু নির্বাচন হবে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে তুমি জানো যে বিশেষ করে কেন্দ্রীয় বিজেপি যারা নেতারা রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, বিশেষ করে তুমি জানো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কিন্তু বঙ্গ থেকে অর্থাৎ এই রাজ্য থেকে কিন্তু 35টি আসনের কিন্তু টার্গেট করেছে। যে 42টি আসন, যে 42টি লোকসভা কেন্দ্র, তার মধ্যে 35টা টার্গেট। কিন্তু 35টা টার্গেট যে রাখছে সে জায়গায় দাঁড়িয়ে কিভাবে সেটা সম্ভব, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ তুমি জানো যে অনুপম হাজরা যেভাবে এ রাজ্যের বিজেপির অন্দরে বিশেষ করে যেভাবে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন, তা নিয়ে এ রাজ্যের যে বঙ্গ বিজেপির যে গৃহযুদ্ধ সেটা কিন্তু সামনে প্রকাশ্যে এসছে। শুধু তাই নয়, তুমি জানো যে অনুপম রাজ্য সভাপতি থেকে শুরু করে একেবারেই বীরভূম, বোলপুর বলো বা রাজ্যের অন্যান্য জেলা বলো, সেই সাংগঠনিক জেলার সভাপতিদের বিরুদ্ধে মূলত সরব হয়েছেন দুর্নীতির বিরুদ্ধে এবং সে নিয়ে অনুপম তার পদ খইয়েছেন, অনুপম তার নিরাপত্তা হারিয়েছে, অনুপমকে বাংলাও ছাড়তে হয়েছে। খুব স্বাভাবিকভাবেই দেখো তারপরে
আবারও বীরভূমে, তুমি জানো যে বীরভূমের বোলপুর যে সাংগঠনিক জেলা, সেই জেলার বর্তমানে যিনি সভাপতি রয়েছেন বিজেপির সন্ন্যাসচরণ মণ্ডল, তার বিরুদ্ধে এক রাশ পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে এবার সরব হয়েছেন বিজেপির দলেরই একটা অংশ, একটা বড় অংশ সেটা বলা যেতে পারে। এবং তার অন্যতম নিদর্শন সোমনাথ ঘোষ, যিনি অবিভক্ত বীরভূম জেলার ওবিসি মোর্চার সভাপতি ছিলেন। এখন বর্তমানে তিনি একজন বিজেপির সক্রিয় কর্মী। তার যেটা অভিযোগ, যে অবশ্যই যেটা বলছে সোমনাথ, যেটা বলছে যে এই সন্ন্যাসীচরণ মণ্ডল তিনি নাকি অন্যের জমি হাতিয়েছে, তার বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি যখন প্রধানমন্ত্রী বীরভূমে এসেছিলেন সভা করতে 19 সালে, ঠিক সেই সময় নাকি তার যে হেলিপ্যাড তৈরি হয়েছিল, যে ইট ব্যবহার করা হয়েছিল, সেই ইট নাকি চুরি করে নিয়ে এসে নাকি তার বাড়ি বানিয়েছেন। শুধু তাই নয়, আরো একাধিক অভিযোগে কিন্তু সরব হচ্ছে। কি বলছে গত পুরসভা নির্বাচন যে বোলপুরে যে 22টা ওয়ার্ড, সেই 22টা ওয়ার্ডেই মূলত বিজেপির যে প্রার্থী, সেই প্রার্থী কিন্তু দেয়নি। এটা তৃণমূলের সাথে আঁতাত করে প্রত্যাহার করেছে। পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু একই অবস্থা। খুব স্বাভাবিকভাবেই সন্ন্যাসীচরণের বিরুদ্ধে কিন্তু মূলত সরব হয়েছে এই বিজেপির কর্মীদের একটা বড় একাংশ। তার একটা বহির্প্রকাশ, গোষ্ঠীদ্বন্দ্বের যেটা বহির্প্রকাশ, সেটা হচ্ছে এই ফেসবুক পেজ। খুব স্বাভাবিকভাবে দেখো, অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির অন্দরের যে গৃহযুদ্ধ চিত্র সামনে বীরভূম জেলায় আসছে, খুব স্বাভাবিকভাবে এখান থেকে সেটা কিভাবে সামাল দেয় বিজেপি নেতৃত্ব, এখন সেটাই দেখার। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। আজকে পরের খবরে খেজুরিতে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় এবং তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছে চাপানোতর। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সেখানে এক তৃণমূল কর্মী, মাছ ব্যবসায়ী, এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। কারা রয়েছে তার মৃত্যুর পেছনে, কাদের হাত রয়েছে, সে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুকুরে ভাসছে তৃণমূল কর্মীর দেহ, চাঞ্চল্য খেজুরিতে। বৃহস্পতিবার খেজুরির তালপাটি ঘাট কোস্টাল থানার পশ্চিম খেজুরি এলাকায় শম্ভু দাস নামে এক ব্যক্তির দেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তালপাটি ঘাট কোস্টাল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় রাজনৈতিক চাপানুতোর শুরু। ঘটনাকে কেন্দ্র করে দিন সকাল থেকেই উত্তপ্ত খেজুরি। মৃত তৃণমূল কর্মী খেজুরি 2 নম্বর ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভাঙনবাড়ি গ্রামের বাসিন্দা। পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন তিনি। পরিবারের তরফে জানা গিয়েছে প্রতিদিনের মতো কাজ সেরে বাড়ি ফিরেছিলেন শম্ভু দাস। রাতে কেউ বা কারা তাকে ডাকলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই খুন বলে দাবি ব্লক তৃণমূল নেতৃত্বের। গতকাল আমরা শুনেছি যে গত রাত্রে এখানে কোনো এক নেতৃত্ব এসে এখানে মিটিং করে এই চক্রান্ত করেছে বিজেপির নেতৃত্ব। আমার ধারণা তারাই এই চক্রান্ত করে এই মার্ডারের সঙ্গে তারাই যুক্ত আছে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক, তবে যে রাজনীতিকরণ করার চেষ্টা করছে তাতে মানুষ বিশ্বাস করবে না। আর যেখানে হয়তো মার্ডার হয়েছে বলছে, দাবি করছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসে জিতেছে। পঞ্চায়েত সমিতি এবং অঞ্চলটা তৃণমূল কংগ্রেসের অধীনে রয়েছে। তারপরেও এই যে চক্রান্ত করার চেষ্টা করছে, তাতে কিছু লাভ হবে না। তৃণমূল কর্মী খুনের ঘটনার প্রতিবাদে খেজুরির কলাগাছিয়া টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। দোষীদের গ্রেফতারের দাবিতে চলে অবরোধ। খুনি বিজেপিরা খুন করে কোস্টাল থানার কাছা কেন্দ্রবর্তী ফেলে দিয়েছে। তাই আমাদের দাবি, এই খুনি বিজেপি অবিলম্বে শম্ভু দাসের যে খুনি, তাকে অ্যারেস্ট করতে হবে। ঘটনা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে খতিয়ে দেখছে তালপাটিঘাট কোস্টাল থানার পুলিশ। খেজুরি থেকে উৎপল সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি উৎপল সামন্ত। উৎপল, যে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা, এখনো পর্যন্ত কি জানাচ্ছে পুলিশ? কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেস কর্মী শম্ভু দাসের মৃত্যুর পেছনে কাউকে এখনো গ্রেফতার না করলেও যে বাড়ি থেকে তার রক্তাক্ত জামা কাপড় বা জিনিসপত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ জানাচ্ছে, সেই বাড়ির গৃহবধূকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের চেষ্টা করছে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে তার মৃতদেহ ময়নাতদন্তের পরে
উৎপল, সেক্ষেত্রে কি জানা যাচ্ছে যে তৃণমূল কর্মী তার পেশা কি ছিল, তিনি পেশায় কি করতেন এবং তার পরিবার কি জানাচ্ছে বিষয়ে? দেখো, গতকাল বিকেল থেকে তৃণমূল কংগ্রেস কর্মী মাছ ব্যবসায়ী শম্ভু দাস বাড়ি থেকে বেরিয়ে যান বাজারে এবং তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার পরিবারে এমনটাই দাবি করা হচ্ছে। তার স্ত্রী যেটা জানাচ্ছেন যে গতকাল থেকে তিনি বেরিয়েছিলেন বিকেলবেলা, তারপরে রাত্রিতে ফোন করে করে বারবার তাকে পাওয়া যায়নি, ফোনে রিং হয়ে যাচ্ছিল এবং সকালবেলা তিনি জানতে পারেন যে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে তিনি পাশের একটা বাড়িতে তাকে পাশের একটা বাড়ির পুকুরে তাকে ভাসতে দেখা যায় এবং তারা যখন গিয়ে দেখেন। একেবারে অনেক ধন্যবাদ উৎপল। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি উৎপল সামন্ত। এই যে তৃণমূল কর্মী খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। ফিরছি একটি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, রক্ষা কবচ পেলেন না নিশীথ প্রামাণিক। আরো একবার জানাবো, রক্ষা কবচ পেলেন না নিশীথ প্রামাণিক। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে রক্ষা কবচ নয়। 2018-এ নিশীথ প্রামাণিকের নির্দেশে গুলি চালানোর অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে রক্ষা কবচ নয়, নিশীথ প্রামাণিক পেলেন না রক্ষা কবচ। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে রক্ষা কবচ নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে 2018-এ গুলি চালানোর অভিযোগ ছিল, খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয় নিশীথের বিরুদ্ধে। সেখানে রক্ষা কবচ পেলেন না নিশীথ প্রামাণিক। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে রক্ষা কবচ নয়। এ বিষয়ে কি বলেছেন উদয়ন গুহ, শোনাব আপনাদের। ছিলাম 2018 সালে দিনাটায় একটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নির্দেশে গুলি চালানোর একটা অভিযোগ হয়েছিল। আর সেই অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ তার যে রক্ষা কবচ আছে সেই রক্ষা কবচ আজকে একদম বাতিল করে দেয় বলতে গেলে এক কথায়। প্রথম কথা হচ্ছে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের আগে এই গুলি চালানোর ঘটনাটা সম্ভবত ঘটেছিল রিতালদায়। সেখানে সেই ব্যক্তি মারাও যায় এবং তার ছেলেরা যে এফআইআর করে সেখানে পরিষ্কারভাবে নিশীথ প্রামাণিকের নাম দিয়েছিল, যে নিশীথ প্রামাণিকের প্ররোচনায়, নিশীথ প্রামাণিকের নির্দেশে গুলি চালানো হয়েছে, তাদের বাবা মারা গেছে। পরবর্তীকালে সেই পরিবারের উপর চাপ সৃষ্টি করে সেই পরিবারের ছেলেদেরকে মুখ বন্ধ করবে দেওয়ার চেষ্টা হয়েছিল। এখন আমি যেটা খবর পেয়েছি যে ওয়ারেন্ট বেরোয় কয়দিন আগে ওর বিরুদ্ধে, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ওয়ারেন্ট বেরোয় এবং সেই ওয়ারেন্টের বিরুদ্ধে রক্ষা কবচের জন্য তিনি সার্কিট বেঞ্চে অ্যাপিল করেছিলেন। সার্কিট বেঞ্চ আজকে পরিষ্কারভাবে সেটাকে বাতিল করে দিয়ে তাকে কোনো রক্ষা কবচ দেবার ব্যাপারে রাজি হয়নি এবং পুলিশকে কথাও বলে দিয়েছে যে পুলিশ চাইলে পারেই ওকে গ্রেপ্তার করতে পারে। আসছি পরের খবরে। মুর্শিদাবাদে বোমা ফেটে এক ছাত্রের মৃত্যু। আরো একবার জানাবো, মুর্শিদাবাদে বোমা ফেটে এক ছাত্রের মৃত্যু। বল ভেবে বোমায় হাত দিলে বিস্ফোরণ, আহত আরো 2 ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে দৌলতাবাদ থানার পুলিশ। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি ঘটেছিল বলে জানতে পারছো? দেখো, সেটা হচ্ছে আজকে সকালবেলায় দৌলতাবাদ থানার প্রাইমারি স্কুল রয়েছে, সেখান থেকে বাড়ি ফিরছিল কয়েকজন ছাত্রছাত্রী এবং তারা প্রাথমিক স্কুলের 2-3 ক্লাসে পড়ে। এই ছাত্রছাত্রীরা বাড়ি ফেরার পথে রাস্তাটা সুতলির বোমা দেখতে পায় এবং সুতলির গোলাকার বস্তু দেখেই তারা বল ভেবে তুলে নেয়। এরপরই হঠাৎ করে বিস্ফোরণ ঘটে এবং ঘটনায় বেশ কয়েকজন শিশু ছাত্র তারা আহত হয়। তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে ভর্তি রয়েছে আনিশা খাতুন নামে এক ছাত্রী এবং ফুলেশ্বর শেখ, তার 7 বছর বয়স। ওই ছাত্র কিন্তু মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে ওই শিশুকে রাখা হয়েছে। পরিবারের লোক জানিয়েছে যে বাড়ি ফেরার পথে হঠাৎ করে
এই সূত্রি গোলাকার বস্তু দেখতে পাই এই ছোট ছোট ছাত্ররা, এবং তারা সেটাকে হাতে নিতে কিন্তু বিস্ফোরণ ঘটে। এখন প্রশ্ন উঠেছে কে বা কারা রাস্তার উপরে বোমা ফেলে গেল, কি কারণে বোমা ফেলে গেল, এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তাকে প্রস্তুত করেছে সাধারণ মানুষ। কারণ শিশুরা যে রাস্তাতে প্রত্যেকদিন যাতায়াত করে, এই রাস্তার পাশে যদি বোমা ফেলে রাখে তাহলে শিশুরা কোথায় যাবে, পড়াশোনা কি করে করবে? এবং স্কুলের যে ওই পরিবারের লোকের অভিযোগ যে স্কুল বিল্ডিং এর কাছাকাছি ওই বোমাটা নাকি রাখা ছিল। এখন পুরো প্রতিষ্ঠান, কোনো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, এসব জায়গায় যদি বোমা থাকে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, এই নিয়ে প্রশ্ন তুলেছে। তুমি জানো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সুতলিয়ে বল ভেবে খেলতে গিয়ে বিভিন্ন আহত হয়েছে, বহু ছাত্রছাত্রী এরকম আহত হয়েছে, শিশুরা হয়েছে। কিন্তু এখন এই ঘটনা ঘটলো যে একজন মুকুলের সাথে প্রাণ হারানো, এবং এই বোমা বিস্ফোরণের ঘটনায় কিন্তু এলাকার মানুষ সঠিক তদন্ত চেয়েছে। এবং তুমি জানো যে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় বোমা উদ্ধার হয়, কিন্তু যেভাবে বোমা উদ্ধার হয় দুষ্কৃতীরা গ্রেপ্তার হয় না। তার ফলে কিন্তু নতুন করে আবার বোমা বাঁধা হয় এবং পরিত্যক্ত এলাকায় বোমা ফেলে রাখা হয়। তবে স্কুলের কাছাকাছি রাস্তার মধ্যে কে বা কারা বোমা ফেলে রাখলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একেবারে ধন্যবাদ কল্যাণ। কথা বললাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। কেন্দ্রীয় আইন প্রত্যাহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের সামনে পিছু হটতে বাধ্য হলো সরকার। তার জেরেই অনির্দিষ্টকালীন দেশব্যাপী ধর্মঘটের পথ থেকে সরে আসে ট্রাক চালকরা। এর আগেও কৃষক আন্দোলনের চাপে 3টি কৃষি আইন প্রত্যাহারে বাধ্য হন নরেন্দ্র মোদী। সিএ বিরোধী আন্দোলনের মুখে পড়ে প্রায় 5 বছরেও তা কার্যকর করতে পারেনি কেন্দ্র। সংশ্লিষ্ট মহলের মতে মোদীর বিরুদ্ধে রাস্তা দেখাচ্ছে বিরোধীদের। ঐক্যবদ্ধ হয়ে পথে নামলে কেন্দ্রীয় সরকারকে মাথা নামাতে বাধ্য করা হয়। কৃষক আন্দোলন সিএর প্রতিরোধের পর হিট অ্যান্ড রান আইনের সংশোধনী প্রত্যাহারের দাবিতে ট্রাক চালকদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখেও পিছু হটতে বাধ্য হল কেন্দ্র। 2019 সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় বসেই নরেন্দ্র মোদী ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে সংশোধনী পাশ করান সংসদে। তার বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়। সংখ্যাধিক্যের জেরে সিএ পাশ করালেও বিরোধীরা পথে নামায় সেই আইন লাগু করার ঝুঁকি এতদিনেও নিতে পারেননি মোদী অমিত শাহ জোটে। সিএএ লাগু করে ভোটে ধর্মীয় মেরুকরণ উস্কে দিতে চাইলেও বিভাজন ঘটাতে পারেনি শাসক বিজেপি। অগত্যা সংসদে প্রায় বিনা আলোচনায় 3টি কৃষি আইন পাশ করিয়ে নিয়েছিল মোদী সরকার। কিন্তু তার বিরুদ্ধেও জাতি ধর্ম নির্বিশেষে কৃষকদের প্রতিবাদে সামিল হতে শেষ পর্যন্ত মাথা নোয়াতে হয় প্রধানমন্ত্রীকে। এবার পরিবহন কর্মীদের দাবি, এই পথ দুর্ঘটনায় চালকদের শাস্তির মেয়াদ 2 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার বিরুদ্ধে দেশব্যাপী সড়ক অবরোধে নামে ট্রাক চালকরা। ফলে মাল পরিবহন থেকে যাত্রী পরিবহন ব্যাপক হারে ব্যাহত হয়। জিনিসপত্রের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা যায়। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সঙ্গে ধর্মঘটি সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে প্রস্তাবিত আইন কার্যকর করার প্রশ্নে পিছু হটে সরকার। তার জেরে ধর্মঘট প্রত্যাহৃত হলেও বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ অবরোধ চলছে। আলোচনা সাপেক্ষে ওই বিতর্কিত সংশোধনী কার্যকর হবে। কেন্দ্রের এই বক্তব্য মানতে চান না বর্তমান আন্দোলনকারীরা। তাদের দাবি শুধু হিট অ্যান্ড রান নয়, গোটা আইন প্রত্যাহার করতে হবে। রাষ্ট্রের স্বৈরাচারের বিরুদ্ধে এককাট্টা হয়ে পথে নামতে পারলে যে তাকেও বশ্যতা স্বীকার করানো যায়, এইসব ঘটনাক্রম থেকে বিরোধী ইন্ডিয়া জোটও শিক্ষা নিতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। কলকাতা টিভি। আমরা জানি যে কেন্দ্রীয় পরিবহন নীতির বিরুদ্ধে যেভাবে লাগাতার প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছিল, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই প্রতিবাদ বিক্ষোভের ছবি সামনে আসছিল। পুরুলিয়াতেও আজ সকাল থেকে ট্রাক চালকরা তারা রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করেন। আমরা এ বিষয়ে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন হালদার। তপন, পুরুলিয়াতে আমরা দেখলাম যে সকাল থেকে যেভাবে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছিল ট্রাক চালকদের, এবং রাস্তার মাঝে তারা ট্রাক দাঁড় করিয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন, এখন কি পরিস্থিতি? দেখো ইন্দ্রাণী, সকাল থেকেই এই বিক্ষোভ জমায়েত জেলার বিভিন্ন জায়গায় যেমন চলছে, তেমনি পুরুলিয়া শহরের অদূরেই সৈনিক স্কুলের জাতীয় সড়কের ধারে সৈনিক স্কুল, সেই সৈনিক স্কুলের মাঠে তারা জড়ো হয় এবং তারা রাস্তায় মিছিল করে চলে আসে এই মাঠে, এবং তারপরেই তারা বিক্ষোভ জমায়েতে সামিল হন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি যে এই
যে আইন, এই যে কালা আনুন, এই কালা কানুন, এই কালা কানুন বাতিল করতে হবে। এবং তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে বিক্ষোভ এবং স্লোগান দিতে থাকেন। তারা তাদের দাবি যেটা, যে এই কালা কানুন যতক্ষণ না বাতিল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় গাড়ি চালাবেন না। ফলত তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং আগামী দিন যারা এই ট্রাক চালক বা লরি চালক তারা বিভিন্ন ব্লকে মিটিং করবেন এবং সেখানে তারা জমায়েত করে, এবং বাকি যারা এই সামিল হননি এখনো পর্যন্ত আন্দোলনে, তাদেরকে সামিল করার চেষ্টা করবেন। ফলত তাদের যেটা উদ্দেশ্য, যে গোটা জেলা জুড়ে একটা স্তব্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে। যেমন তোমায় বলি যে গত 1 তারিখ মানে 1 তারিখে বছরের প্রথম দিনেই জেলার যে বাস চালক তারা অবরোধ বিক্ষোভ দেখান এবং গোটা দিন বাস চালক বাস চলেনি পুরুলিয়া জেলার মধ্যে। ফলত একটা সমস্যা তৈরি হয়েছে এই নয়া আইনকে নিয়ে। তুমি জানো যে এই নয়া আইন যে চালু হয়েছে তাতে যেমনি জরিমানা করা হয়েছে, তেমনি জেলের যে চালকদের বিরুদ্ধে যে জরিমানা এবং জেল দুটোই রাখা হয়েছে। সেটাই তাদের বক্তব্য, যে আমরা গরিব মানুষ, আমরা পেটের দায়ে গাড়ি চালাই, ফলত আমরা কোথার থেকে এত টাকা দিতে পারবো, ফলত তাদের পক্ষে এই আর গাড়ি চালানো সম্ভব নয়। তার জন্যই তারা এই যে আইন, যে নয়া যে আইন, পরিবহন আইন, সেই পরিবহন আইন বাতিল করার দাবি জানিয়েছে। ইন্দ্রাণী, একেবারেই ধন্যবাদ তপন। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি তপন হালদার। এবার আমরা দেখেছি নদিয়াতেও কিন্তু সকাল থেকে একইভাবে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে। নদিয়ার এই মুহূর্তের কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, নদিয়ার কি পরিস্থিতি? সকাল থেকে বিক্ষোভ শুরু করেছিলেন ট্রাক চালকরা, এখন কি সেই প্রতিবাদ বিক্ষোভ থেমেছে নাকি এখনো চলছে? না দেখো, এখন কোনো রকম ভাবে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ চলছে না। তার কারণ হচ্ছে তারা যেমনটা জানিয়েছে যে আমাদের যে বিক্ষোভ, এই বিক্ষোভ কিন্তু প্রতীকী বিক্ষোভ। আমরা শুধুমাত্র প্রতীকী এই বিক্ষোভ দেখাচ্ছি। যদি এই কেন্দ্রের আইন প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু এই বিক্ষোভ আন্দোলন আরো বড় আকারে তারা চালাবেন, এমনটাই জানিয়েছিলেন। আমরা দেখেছি যে কেন্দ্রের হিট অ্যান্ড রান আইনের প্রতিবাদে সারা দেশ জুড়ে তথা রাজ্যের বিভিন্ন জেলাতে এই বিক্ষোভ চলছিল। ঠিক তেমনই আজ পলাশীপাড়ার ফুলগাছি এলাকায় কিন্তু এই বিক্ষোভে নামে বেশ কিছু ট্রাক চালক। তারা যেমনটা জানিয়েছে যে তারা যে আইন কেন্দ্র আনছে সেই আইনের কারণে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়বে ট্রাক চালকরা। কারণ যে পরিমাণ তাদের যে জরিমানা এবং যে করা হয়েছে তা কিভাবে দেবেন তারা, সামান্য ট্রাক চালক তারা কিভাবে দেবেন তাই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছিলেন। তারই প্রতিবাদে আজকে অবরোধ শুরু করে, দীর্ঘ 1 ঘন্টা প্রায় অবরোধ করেন। তারা পরে জানিয়েছেন আমরা আপাতত এই অবরোধ বিক্ষোভ তুলে নিচ্ছি, তবে এই আন্দোলন, এই আইন প্রত্যাহার না হলে কিন্তু আরো বড়সড় বিক্ষোভ তারা দেখাবে, এমনটাই তারা। একেবারে ধন্যবাদ সন্তু। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সন্তু সাহা। অর্থাৎ রাজ্যের বিভিন্ন জেলাতেই কিন্তু এই যে কেন্দ্রীয় পরিবহন নীতি তা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে সেই ছবি কিন্তু সামনে আসছে, যেখানে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় নেমেছেন ট্রাক চালকরা। ফিরছে আরো খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, বেআইনি অর্থলগ্নি সংস্থার এমপিএস গ্রুপের কর্ণধার প্রমথনাথ মান্নার জামিন বাতিলের আবেদন খারিজ। জামিন বাতিলের আবেদন করে ইডি এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ইডির আবেদন খারিজ করে দেয় বলে জানা যাচ্ছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি জানা যাচ্ছে? পীযূষ, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে যে খবরের দিকে নজর রেখেছি আরও একবার জানাবো, বেআইনি অর্থলগ্নি সংস্থার এমপিএস গ্রুপের কর্ণধার প্রমথনাথ মান্নার জামিন বাতিলের আবেদন খারিজ। জামিন বাতিলের আবেদন করে ইডি, বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ইডির আবেদন খারিজ করে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি জানিয়েছে আদালত এ বিষয়ে?
দেখো, প্রধান বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে এমপিএস এর কর্ণধার প্রমথনাথ মান্নার জামিনের বাতিলের আবেদন জানায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সেই জামিন বাতিলের আবেদনকে খারিজ করে দিয়েছেন জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। খারিজ করতে গিয়ে বিচারপতির মন্তব্য, এই বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্ত দীর্ঘদিন ধরে চলছে, এই তদন্ত এখনও পর্যন্ত শেষ করতে পারছে না এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআই। শুধু এটাই নয়, এর আগে বহু অর্থলগ্নি সংস্থারও রয়েছে, তার সেই সংস্থারও তদন্ত চলছে অনন্তকাল ধরে। নিম্ন আদালতে এখনও পর্যন্ত ট্রায়াল বা বিচার প্রক্রিয়া শুরুই করা সম্ভব হয়নি। সুতরাং এমত অবস্থায় এই ধরনের ব্যক্তিকে, জামিনে থাকা ব্যক্তিকে কিভাবে আবার ফের হেফাজতে নেওয়া যায় এবং শুধু তাকে হেফাজতে রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত। সেই কারণের জন্যই বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ প্রমথনাথ মান্নার জামিন বাতিলের যে আবেদন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট করেছিল সেই আবেদন খারিজ করে দিয়েছে। মূলত আইনজীবী মহল মনে করছে যে এর আগে রোজভ্যালি, সারদা সহ পিনকন এছাড়াও এই ধরনের যে বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলো ছিল সেই সংস্থার তদন্ত দীর্ঘদিন ধরে চলছে এবং সেই একের পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তা শেষ করা হয়নি। সেই কারণের জন্যই বিচারপতি মন্তব্য, ট্রায়াল এখনো পর্যন্ত শুরু না হয় তাকে আর হেফাজতে রাখার প্রয়োজন নেই। একেবারে ধন্যবাদ পীযূষ। আমরা সরাসরি কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে এবং চারটে চারদিক এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।